কথা তো এটাও ছিল না যে গুগলি পুতুল নাচ দেখাতে না পারলে ওকে তুমি হেল্প করার ব্যবস্থা করবে, তাই না? সর্বনাশ, অলকা কি করে জানলো? নাকি পুরোটাই আন্দাজে বলছে? যাই হয়ে যাক, আমি এত সহজে দমে গেলে চলবে না। অলকা, গুগলির পুতুল নাচ শুরু না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু পুতুল নাচ শেষ না হওয়া অবধি আমি তোমাকে এখানে থাকতে দেব না দিদি। এগুলো তুমি কোন আইনের কথা বলছো? অভিযুক্তকে না হয় তোমার কথা শুনতে হবে, কিন্তু মিতুলের ওপর কোনো জোর জুলুম খাটাতে পারো না। পারি, কারণ এভিডেন্স নিয়ে তোমরা যা করেছো সন্দেহের তালিকায় তোমরা কেউ বাদ নেই। আর সত্যিটাকে প্রমাণ করার জন্য অলকানন্দা, মিত্র, লাহিড়ী যে কোনো পর্যায়ে অবধি যেতে পারে। চলো দিদিভাই, থানায় চলো। না অলকা। দিদিভাই, তুমি যত দেরি করবে গুগলির পুতুল নাচ শুরু হতে কিন্তু ততই দেরি হবে। আর এরপর কিন্তু গুগলির ওপর চাপ বাড়বে। হতে পারে যে নার্ভাস হয়ে গিয়ে ও পুতুল নাচ দেখাতেই ভুলে গেল। দেখো, আমি তো বলছি তুমি সারাক্ষণ আমাকে নজরে রেখো। আমি কোথাও যাব না, কিচ্ছু বলবোও না। তুমি সামনে বসে থেকো। সে তো আমি থাকবই। আমি এটাই দেখবো যে গুগলির কাছ অবধি যাতে কেউ না পৌঁছতে পারে। কিন্তু তুমি এখানে কোনোভাবেই থাকতে পারবে না দিদি। আপনারা একটা কাজ করুন, গুগলিকে ব্যাক স্টেজে নিয়ে যান। পুতুল নাচ শেষ হওয়ার আগে আমি ওনাকে থানায় রেখে ফিরে আসবো। নিয়ে যান। অলকা, বলে বাবা, এবার কি করব? পুতুল নাচের এই পরীক্ষায় গুগলিকে বাঁচানোর যাও বা পথ ছিল, সেটাও তো গেল। গুগলিকে কি করে বাঁচাবো এবার? চলো দিদিভাই, চলো। আমি কি করব এবার? কিভাবে কি করতে হয় আমি তো কিছুই জানি না। আর খেলা তো এক্ষুনি শুরু হয়ে যাবে। এখন তো পালাতেও পারবো না। আর পালিয়েই বা কি করব? আমি আজকেই মনে হয় ভালো কালকে রাতে ধরা পড়ে যাব। সব কেমন যেন পেঁচিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। মিতুল মায়ের আশায় বসেছিলাম। ভালো কাকিও এখানে বসে আছে। আমি জানি না কি করব। আমি নিশ্চয়ই আজকে ভালো কাকির হাতে ধরা পড়ে যাবই। অর্ক, আজকে চোখের সামনে গুগলিকে হাঁটতে দেখতে হবে। কিছু করতে পারবো না আমরা। বিশেষ করে ইন্দ্র, আমারও কিছু মাথা কাজ করছে না। মিতুলকে থানায় পাঠিয়ে দিয়ে না অলকা সবটা গোলমাল করে দিল। সত্যি আর মিথ্যের মাঝে আর কয়েক সেকেন্ডের তফাৎ। গুগলিকে বাঁচানোর জন্য অনেক দূর অবধি পৌঁছেছিল দিদিভাই, কিন্তু এতদিন ধরে চলা নাটকের আজ এটাই হবে শেষ দৃশ্য। আর কয়েক সেকেন্ড পরেই সবার সামনে সত্যিটা উঠে আসবে। কখন থেকে তো দাঁড়িয়ে আছি, পুতুল নাচটা কখন হবে? কি হলো, পুতুল নাচটা শুরু করুন। আপনাদের সকলের কাছে আমরা দুঃখিত, কিন্তু আজকে পুতুল নাচ আর দেখানো হবেও না। আমি জানতাম যে গুগলি পুতুল নাচ দেখাতে জানে না, আর সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এতদিন ধরে আপনারা একটার পর একটা মিথ্যে গল্প সাজিয়ে ইনভেস্টিগেশনটাকে ভুল পথে চালনা করতে চাইছিলেন। তাই আপনাদের সামনেই আমি আপনাদের মিথ্যেটাকে তুলে ধরলাম।
এটা কি করে সম্ভব? গুগলি তো পুতুলের ধারে কাছেও যায় না, তাহলেও এত ভালো পারলো কি করে? কেমন লাগলো ভালো কাকি? তুমি যদি একা করতে তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না, আমি না হয় মেনেই নিতাম, কিন্তু তুমি একা করোনি গুগলি। আর কে এমন এক্সপার্ট আছে পুতুল নাচ দেখানোতে? আরে সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢা, আরে বলদে চড়ি আসিবে সিংহায় দিলা হা, সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢা। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। দেখি সিংহের উপর ওইটা ছুরি, দেখি সিংহের উপর ওইটা ছুরি, অসুরের দিক ধরি, গলায় দিচ্ছে সাপ জড়াইয়া, বুকে বাঁচে খোঁচা। এ দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা, এ দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো। ময়ূর ওপর আছেন চিনি, তেনার বড় চিকচিকানি, তেনার বড় চিকচিকানি, চিকচিকানি, চিকচিকানি। ময়ূর ওপর আছেন চিনি, তেনার বড় চিকচিকানি, ময়ূর ওপর আছেন চিনি, তেনার বড় চিকচিকানি। যত মজা পায়ে দিচ্ছেন, যত মজা পায়ে দিচ্ছেন, ধরতে পারছেন কোঁচা। একে দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। কিন্তু আমরা সবাই মিলে একসাথে লড়ে সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পেরেছি পিসিমণি। আর এই সবটা কিন্তু মিতুল মায়ের ক্রেডিট। মিতুল মায়ের প্ল্যানিং এর জন্যই সবটা পসিবল হয়েছে। আমাদের মিতুল, তুই আমাদের লাহিড়ী পরিবারের শুধু গর্ব নয় রে, তুই হচ্ছিস এ বাড়ির একটা শক্তি। ঠাকুর যেন সব ঘরে ঘরে
তোর মতন একটা করে মিতুল দেয়। মা, তুমি আর কান্নাকাটি করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এখন থেকে এই বাড়ির সবার মুখে শুধু হাসি থাকবে। কত ডেকেছি ভোলে বাবাকে, আজ সারাদিন ধরে ডেকে গেছি। আমার সন্তানদের কোনো বিপদ আসতে দিও না ভোলে বাবা, ওদের বাঁচিয়ে দিও। আর দেখো, ভোলে বাবা কিন্তু ঠিক আমাদের সঙ্গে ছিল না। ভোলে বাবার হাত আমাদের মাথার উপর না থাকলে এত বড় একটা বিপদ আমরা কাটিয়ে উঠতে পারতাম না। পিসুমণি, তোমার হাত থেকে কেসটা সরিয়ে নেওয়া হয়েছে। এত অবাক হচ্ছ কেন দিদিভাই? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? না অলোকা, তোমার অপমান আমি কোনোদিনও চাইনি। তোমার হাত থেকে কেসটা সরিয়ে নেওয়া হোক আমি চাইনি এটা কখনো। দিদিভাই আমাকে সরিয়ে নিলেও আমার কনভিকশন কোনোদিনও মিথ্যে ছিল না, সেটা তুমি খুব ভালো মতো করেই জানো। সত্যিটা যখন সবার সামনে আসবে তখন সবাই বুঝতে পারবে যে কোনোদিনও আমি ভুল ছিলাম না, আর সেটা আজ তুমি প্রমাণ করবে দিদিভাই। তুমি ঠাকুরকে খুব মানো, তাই না? এই আরতির প্রদীপের উপর হাত রেখে বলো দিদিভাই, তুমি অপরাধীকে লুকোচ্ছ না। এই প্রদীপের উপর হাত রেখে বলো যে তুমি মিথ্যের স্বাদ দিচ্ছ না। ভোলে বাবা, পদে পদে এমন কঠিন পরীক্ষা কেন নিচ্ছ তুমি আমার? এই প্রদীপে হাত রেখে আমি অস্বীকার করব কি করে? তোমাকে সবাই এত ভালোবাসে দিদিভাই, তোমার এক কথায় ঘূর্ণির প্রত্যেকটা লোক মিথ্যে বয়ান দিতে দুবার ভাবেনি। এমন একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হয়ে তুমি অন্যায়টাকে আড়াল করলে শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য, সবাইকে প্রভাবিত করলে। আমার জায়গায় তুমি থাকলে মেনে নিতে দিদিভাই? তোমার দিকটা আমি বুঝেছি অলোকা, কিন্তু তুমিও যদি আমার দিকটা একবার বুঝতে। ওরা পাপের বিনাশ করেছে। দেখো অলোকা, আমার সন্তানরা যদি কোনো অন্যায় করত, আমি মিতুল পাল তোমার পাশে দাঁড়িয়ে তোমার সাথে থেকে সে অপরাধীকে শাস্তি দিতাম নিজের হাতে। কিন্তু এক্ষেত্রে এই লড়াইটা আমি লড়ব, শেষ পর্যন্ত লড়ব। সে আমার সামনে তুমি থাকো বা যেই থাকুক না কেন, আমার সন্তানদের সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করব। সে বিপদ যে রূপ নিয়েই আসুক না কেন। হ্যালো, আর নিচে ওয়েট করতে বলুন, আমি আসছি। কি রে বিট্টু, এখন ফোন করলি? মা, আমি কলকাতা আসছি। মা, আমি তোমার কাছে আসছি। যেই এসে থাকুক না কেন, আমাকে তদন্তের শেষ অবধি পৌঁছানোর থেকে কেউ আটকাতে পারবে না দিদিভাই। সেটা তুমি হও বা শুভ বা তোমাদের পুরো ফ্যামিলি, আই ডোন্ট কেয়ার। অলকা, এটা তুমি কিভাবে কথা বলছো মিতুলের সাথে? তুমিও চলে এসেছো শুভ? তুমি নিশ্চয়ই দিদিভাইকে ডিফেন্ড করতে এসেছো। আচ্ছা শুভ, তুমি তো একবারও জানার চেষ্টা করলে না, মানে ফিল করা তো অনেক দূর। তুমি একবার ফর্মাল জিজ্ঞেসও করলে না যে ইনভেস্টিগেশনটা ঠিক মতো না করতে পারার জন্য আমাকে ঠিক কি কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে?
তোমার কাজের জায়গায় কি কি কনসিকুয়েন্স হবে, তোমার অফিসে কি কি প্রবলেম হবে, সেটার জন্য তুমি আমার বাড়ির লোককে কথা শোনাতে পারো না। আবার বারণ করছি, অফিসের ঝামেলা আমার বাড়িতে আনবে। এই বিট্টু, এই তো তুই এলি, এই সেই কাজে ডুবে গেলে হবে নাকি? তোর জন্য খাবার এনেছি, নে খা। রেখে দাও, আমার সময় হলে আমি খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমায় জোর করবে না, রেখে দাও। এভাবে বললে কি করে হবে বিট্টু? এতদিন পরে এলি, মায়ের হাতে খাবি না? আসলে এতদিনে আমি একা খাওয়াতেই অভ্যস্ত, আমি ওটাতেই কমফোর্টেবল। তুমি আমায় মানুষ করার জন্য টাকা পয়সা দিয়েছো, যোগাযোগও রেখেছো, কিন্তু তুমি মিডল ইস্ট থেকে আমাকে একলা ফেলে রেখে ওখানে চলে এসেছিলে। মাঝে মাঝে না আমার ভেবে খুব রাগ হয়। আমার কাছে আর কোনো উপায় ছিল না রে, আমি তোকে এখানকার কোনো আঁচ লাগতে দিতে চাইনি। তুমি গিল্ট ফিল করছো কেন? দেখো আমাকে, আমি মানুষের মতো মানুষ হয়েছি, আমার মধ্যে কোনো ইমোশন নেই, আর আমি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করতে পারি। যা করেছো ভালোই করেছো, আমি আমার নিজের ভালোটা বুঝে নিতে জানি। আমার ছোট্ট বিট্টুটা কত বড় হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই রে। হ্যাঁ, তোমার সব চিন্তা দূর করতেই আমি এসেছি, আমার ফ্যামিলির ভালো করতে আমি এসেছি। মানে তুমি আমাকে ফোনে বলছিলে না যে ওই লাহিড়িরা নাকি তোমাকে খুব চাপে রেখেছে। বলছি, ওই লাহিড়িদের সাথে কি কোনো প্রফিটের গেম খেলা যায়? তোমার কি মনে হয়? লাহিড়ি বাড়ি, ওই ইন্দ্রজিৎ লাহিড়ি আর মিতুল পালের সাথে আমার অনেক অনেক হিসেব মেটানোর আছে, অনেক জ্বালা আছে রে আমার ভেতরে। ছোট থেকে যা চেয়েছি তাতেই না শুনতে হয়েছে, অথচ আমারই যমজ বোন অন্তরা সব পেয়েছে। ওই লাহিড়িদের সম্পত্তি, সুখ, সংসার সবকিছু আমাদের এক দেখতে হলেও ভাগ্যটা একরকম ছিল না। আমি তো অন্তরা সেজে ওই বাড়িতে ঢোকারও চেষ্টা করেছিলাম, কিন্তু 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 মিতুল আমার সমস্ত প্ল্যান শেষ করে দিয়েছে। অনেক অনেক দিন ধরে এই রাগ আমি ভেতরে পুষে রেখেছিলাম। আমার পাশে কেউ ছিল না বলে আমি চুপ করেছিলাম রে, কিছু করতে পারিনি। কিন্তু কিন্তু তুই আমার পাশে থাকবি, তুই যদি আমার পাশে থাকিস না তাহলে। আদর? আদর মানে? হ্যাঁ মিতুল, এবার বোধহয় আমরা আমাদের আদরের খোঁজ পাবো। আদরের খোঁজ মানে? কে ফোন করেছিল তোমায় এখন? পুরুলিয়ার একটা অনাথ আশ্রম থেকে ফোন করেছিল। তোমার তো খেয়াল নেই, আমরা ওই সময় ওই আশ্রমে গিয়েছিলাম আদরকে খোঁজার জন্য, ওরাই আমাকে ফোন করলো। কি করে এত বছর পরে ওর খোঁজ পেল? আর বুঝলোই বা কি করে ওটা আমাদেরই আদর? পিছুনি ওরা আমাদের জানালো কোনো এক আশ্রম থেকে ওদের আশ্রমে ভোকেশনাল ট্রেনিং এর জন্য একজন ছেলে এসছে। এক্স্যাক্ট আদরে যেরকম জড়ু ছিল পিঠে, ওর ওটাই আছে। আর বয়সটাও ঠিক এরকমই বয়স আজ আদরের হতো। আর আমরা যা যা বলেছিলাম, যা যা ক্রাইটেরিয়া আদরে ছিল, সবটা প্রায় 99% মিলে গেছে। তাহলে পুরুলিয়া চলো। তা তোরা যে এরকম ভাবে যাবি, ওখানে গিয়ে যদি দেখিস খবরটা ভুয়ো, তখন কি করবি? শুভ, আমি জানি না, আমি জানি না সত্যি আমরা আমাদের আদরকে খুঁজে পাবো কিনা, কিন্তু অ্যাটলিস্ট আমাদের আদরকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
ভালোই হবে, আমাদের ডাউটের জায়গাটাও একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্ষুনি সব অ্যারেঞ্জমেন্ট করছি। সব মিলে যাবে, আগে থেকেই সব ব্যবস্থা করা আছে। ইন্দ্রবাবু, রিপোর্টটা। কি গো, কি দেখছো বলো না? ও আমাদেরই ছেলে তো, আমার আদর তো। কি এলো রিপোর্টে বলো না? ডিএনএ স্যাম্পল 98% মিলে গেছে। আমি জানতাম, আমি জানতাম তুই আমারই আদর, আমি জানতাম। আমরা ওকে দু হাতের মধ্যে কি সুন্দর ধরতাম বলো, দু হাতের মধ্যে হয়ে যেত। আজ আমার সেই আদর কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে আমার আদর আর কত বড় হয়ে। বাড়িতে সবাইকে ফোন করে জানিয়ে দিই, সকাল থেকে ওরা টেনশন করছিল। হ্যাঁ, মাকে ফোন করে বল যে আমরা আদরকে নিয়ে বাড়ি ফিরছি। মিতুল পাল, এবারে চাল এমন চেলেছি যে খেলা শেষ হয়ে যাবে, অথচ তুমি বুঝবে না খেলা কখন শুরু হলো। আমি শিওর রৌনকে খুন করেছে ওই লাহিড়ী রায়। এবার তার প্রতিশোধ সবার থেকে নেবে আমার বিট্টু। কিরে বিট্টু, পৌঁছেছিস? সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব আমি ঠিক মতো পৌঁছে গেছি। তোর সামনে কি কেউ আছে? হ্যাঁ, এরা সকলেই আছে এখানে। আচ্ছা, বুঝেছি। শোন, সবার সাথে তোর আলাপ হলো? হ্যাঁ, সবার সাথেই আলাপ হলো, সকলেই খুব ভালো। বলছি, শিবাটাকে? শিবা? ও এখনো ওখানেই আছে? শোন বিট্টু, তোকে ওই শিবার থেকে কিন্তু খুব সামলে থাকতে হবে। মিতুল আসল সত্যিটা জানে না। তোকে যেই আদরের জায়গায় ওই লাহিড়ী বাড়িতে পাঠিয়েছি, সেই মিতুলের হারিয়ে যাওয়া ছেলে আর কেউ নয়, শিবা। কি করে জানলে? কারণ ওকে আমিই সরিয়েছিলাম। ভেবেছিলাম মিতুলকে ওর ছেলের হাতেই মারব, কিন্তু কেন যে ওকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দিলাম না, তাহলে আজ তোর সামনে এই সামান্য পথের কাঁটাটাও থাকতো না। বিট্টু শোন, ওদের সম্পত্তি কিন্তু তোকেই আদায় করতে হবে, আর তার জন্য যদি শিবাকে এই দুনিয়া থেকে হাটিয়ে দিতে হয় তাহলে আমরা সেটাও করব। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা গুগলি, এবার তোর পালা, শুরু কর। না, আমি গাইবো না আজকে, তবে আমি আদরকে কিছু কথা বলতে চাই।
যখন ওকে লাস্ট টাইম দেখেছিলাম তখন ও অনেকটাই ছোট ছিল, একদম পুচকে ছিল। আমিও ছোট ছিলাম, তাই সব কিছু বুঝতাম না, সব কিছু বলতে পারতাম না। কিন্তু আজ আমি বুঝতে পারছি একজন দিদির মনে ভাইয়ের জায়গা কখনো মলিন হয়ে যায় না। প্রত্যেক বছর যখন সবাই নিজের ভাইকে, দাদাকে রাখি পরায়, আমার খুব কষ্ট হয়, হিংসে হয়, রাগ হয়, কারণ আমার ভাই থেকেও আমার কাছে ছিল না। তবু আমি হাল ছাড়িনি কখনো, কারণ আমি জানতাম একদিন তুই ঠিক আমার কাছে ফিরে আসবি। আর দেখ, আজ তুই এসে গেছিস, আর এই বছর রাখিতে দেখবি আমি তোর 2 হাত ভরে রাখি পরিয়ে দেবো তোকে। সামথিং ইজ ফিশি। কিছু একটা লুকোচ্ছে আদর। চাপ দিলে সবই বের করা যাবে, কিন্তু দিদিভাই তো ওকে ছেড়ে এক পাও নড়ছে না। আগে যে অনাথ আশ্রমে তুই থাকতিস, ওখানে সবাই তোকে বিট্টু বলে ডাকতো, তাই না রে? তোর আসল নাম কিন্তু আদর। আমরা সবাই এবার থেকে তোকে আদর বলেই ডাকবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, कोई दिक्कत नहीं। তুমি যে নামে ইচ্ছা সেই নামে আমায় ডেকো মা। যেরকম ভাবে আমি ঘরে ঢুকলাম সবাই ইমোশনাল হয়ে রোনা শুরু করলো। আর বলিস না, ওরা তো এরকমই ড্রামা বাজ। আচ্ছা শোন, তোর আশেপাশে কেউ নেই তো? না না, আমি আমার ঘরে আছি, তুমি নিশ্চিন্তে তোমার প্ল্যান বলো। শোন, তুই ভালো করে তোর রুমটাও কিন্তু চেক করে নে। লাহিড়িদের কোনো ভরসা নেই, কে বলতে পারে হয়তো তোর বালিশের তলায় একটা ছোট মাইক লুকিয়ে রেখে দিয়েছে তোকে ক্রস চেক করার জন্য। মা, আমি প্রথমে ঘরে ঢুকেই সব চেক করে নিয়েছি, কিচ্ছু নেই। ওরা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে আমি তাদের ছেলে। লেকিন এত লোক, এত চিল্লামিল্লি, মা আমার তো বিরক্ত লাগছে। আমারও লাগতো। ওই বাড়িতে যখন আমি থাকতাম ওদের এই আধিক্যতা দেখে আমার অসহ্যকর লাগতো। কিন্তু তখনই আমি ভাবতাম ওদের ওই সম্পত্তির কথা, ওদের টাকা পয়সার উপরে অধিকার পাওয়ার কথা। আর তখনই আমার সমস্ত রাগ গলে জল হয়ে যেত। তুই শুধু ওই সম্পত্তির ওপর ফোকাস কর, তোকে পাখির চোখ করতে হবে এই সম্পত্তির উপর। তুই দেখবি তোর যা যা অসহ্যকর লাগছে সেগুলো কিছুই আর লাগবে না। মনে হবে এই সবকিছু তোর লড়াইয়ের, তোর প্রতিশোধের একটা পার্ট। লেকিন মা, এই বাড়িতে কিন্তু একটা প্রবলেম আছে। তুমি সহি বলেছিলে, ও পুলিশ আন্টি যার সাথে মিতুল আন্টি আমায় পরিচয় করালো, ও কিন্তু আমায় ইন্টারোগেট করা শুরু করে দিয়েছিল। আমি তো এক মুহূর্তের জন্য নার্ভাস হয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আদর, তুই দরজা বন্ধ করে বসে আছিস কেন? চল খেতে যাবি, চল। হ্যাঁ তুমি যাও, আমি পরে যাচ্ছি। না, এক্ষুনি যাবি। আমাদের বাড়িতে সবাই ডাইনিং টেবিলে বসে একসাথে ডিনার করি আমরা। চল এক্ষুনি। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না, তোকে বললাম না এক্ষুনি চল। কি করছিস বলতো তুই তখন থেকে ভেতরে? কিরে, কে এসেছে? কে এত ডিস্টার্ব করছে তোকে? আরে গুগলি বারে বার খেতে যাওয়ার জন্য তাং করছে। তুই ওকে বল তুই পরে যাবি। আরে বলেছি। কি রে আদর, সাড়া দিচ্ছিস না কেন? দরজা খোল। मैं एक सेकंड दाऊं तो। अरे आपको समझ में नहीं आती क्या? अरे फोन पे बात कर रहा हूं मैं, तब से तंग किए जा रहे हो आप। एक बार तो आपको बोला कि मैं बाद में आ रहा हूं, अभी पड़े आ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম ডাউন। এত রেগে যাচ্ছিস কেন? কোনো অসুবিধা নেই, তুই ফোনে কথা বলে নে,
আমরা ওয়েট করছি, ঠিক আছে? চলে আসিস তাড়াতাড়ি। তোকে নিজেকে বাঁচাতে গেলে তোর এই আদর পরিচয়টাকে পাকাপোক্ত করতে হবে। সবার মনে আদর হিসেবে জায়গা তৈরি করে নিতে হবে, যাতে ওরা অন্য কাউকে নিয়ে ভাবার সময় না পায়। আর শোন, তোকে তোর রাইভালকে তোর পথ থেকে সরাতে হবে, কারণ ও যতদিন বেঁচে থাকবে ততদিন তোর বিপদ বাড়বে বই কমবে না। শিবাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। কি যে করিস না, আমি তোকে নিয়ে সত্যিই পারি না। একে তুই বাইরে এরকম বৃষ্টি পড়ছে, কি দরকার ছিল বৃষ্টিতে ভিজে আমার জন্য পেয়ারা মাখা আনতে যাওয়ার? একদিন আমি পেয়ারা মাখা না খেলে কি এমন হয়ে যেত? মা 1 মিনিট দাঁড়াও তো। না, আপনি তো নিজের থেকে কোনোদিনও কিছু। একদম চুপ, বেশি পাকা মুখ। এখন যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, কি করবি এবার? দেখেছিস তো, মাথাটাও ঠিকঠাক মুছিসনি। উফ, তোকে নিয়ে না সত্যি পারবো না আমি শিবা। যাকগে, ঘরে চল, মাথা মুছিয়ে দিচ্ছি, ওষুধ দিচ্ছি, খেয়ে চুপচাপ শুয়ে পড়বি। আর করতে হবে রবি না, ঠিক আছে? আর সুযোগ বোধহয় এসে গেছে মা। এবার বোধহয় শিবাকে সরিয়ে ফেলতে পারবো। কি করে সরাবি তুই ওকে? শিবার তেজ বুখার, আর এই বুখারকে কাজে লাগিয়েই ওকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। বিট্টু, তুই পারবি তো ঠিক করে? দেখ, ধরা পড়ে গেলে কিন্তু ওরা তোর জীবনও শেষ করে দেবে। তুমি চিন্তা করো না মা, আজ শিবার জীবনের লাস্ট দিন হবে। তাই বলছি, ওকে সন্দেহ করার কোনো জায়গা নেই কিন্তু। তাছাড়া তুমি বোধহয় জানো না অলোকা, আদরের পিঠে একটা জরুল ছিল, ওর জন্মদাগ ওরও পিঠে রয়েছে। তুমি বলো, এত সবকিছু জানার পরও তুমি যদি আমার ছেলেকে ক্রিমিনাল বলো, তাকে সন্দেহ করো, আমার তো গায়ে লাগবেই। আমি তো মা। তোমরা আমাকে ভুল বুঝছো দিদি ভাই, আমি কিন্তু আদরের। আর কিছু বোঝাবুঝির দরকার নেই অলোকা। আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে সবার গায়ে অপরাধী তকমা লাগানোটা বন্ধ করো। দাদা ভাই বলছি, অলকা তুমি এখানে কি করছো? আমার কিছু জিনিস জানার ছিল, তাই এসেছিলাম। আবার যা জানার নিশ্চয় জানা হয়ে গেছে, আর কিছু জানতে বাকি নেই। দেখো অলোকা, আমি খুব ভালো করে জানি তোমার কাজের প্রতি তুমি সৎ, একনিষ্ঠ, কিন্তু দয়া করে সবাই অপরাধী বা সবাই যে তথ্য লুকিয়ে রেখেছে এরকম ভাবাটা বন্ধ করো। আর সবসময় এই সমস্ত ভাবা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ নয়। দিন দিন তোমার এটা অভ্যেসে পরিণত হচ্ছে। তাছাড়া আমাদের না হয় তুমি এতদিন ধরে সন্দেহ করে আসছো, কিন্তু আদর, ও এসেছে একটা দিন মাত্র হয়েছে অলোকা। এখন তুমি গুগলিকে ছেড়ে আবার আদরকে নিয়ে পড়েছো। ইটস টু মাচ অলকা, ইটস টু মাচ। কি শুরু করেছো বলো তো তুমি? শুভ, তুই কেন মাঝখানে ঢুকছিস? অলকা আমাদের সঙ্গে কথা বলতে এসছে, তুই ঘরে যাও, যাবে একটু পরে চলে যাবে, যা। না দাদা ভাই, আজকে আমি একা কিছুতেই যাব না। আগে ওকে কথা দিতে হবে, আজকের পরও এমন কোনো কাজ করবে না যার জন্য এই সংসারে অশান্তি হয়। আগে বলো, তারপর আমি এখান থেকে যাব। কথা দাও, তাহলে কিন্তু এক পা নড়বো না আমি। শুভ দাদা, এবার কিন্তু তুমিও বাড়াবাড়ি করছো, থামো। না আমি তুল, এতদিন কিছু বলিনি, মুখ বুঝে সব সহ্য করছিলাম বলেই বেশি বাড়াবাড়ি হচ্ছিল। অলকা, তুমি এতটা অমানবিক কি করে হতে পারো? ওই তো জল, দাঁড়া একটু দাঁড়া।
এক্ষুনি ঠিক হয়ে যাবে জ্বরটা। দেখ এই যে জলপট্টি দিয়ে দিচ্ছি, এক্ষুনি নেমে যাবে। মায়ের আঁচলে সব আশীর্বাদ বাধা থাকে মিথুন। তোমার সেই আঁচলের ছোঁয়ায় শিবা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। নিজের উপর ভরসা রাখো, শিবার কিচ্ছু হবে না।